দর্শক স্বাগত ভিজুয়াল ডায়েরিতে। ব্যক্তিজীবনে আমরা যেভাবে ডায়েরি লিখি তেমন লেখনীকে ছবি দিয়ে প্রকাশ করাই এই অনুষ্ঠানের প্রধান ঢং। এবারের ডায়েরিতে আমি আপনাদেরকে পৃথিবীর গুরুত্বপূর্ণ 10টি দেশে নিয়ে যাব। তবে কখনো স্যাটেলাইট ইমেজ, কখনো তার জলে, কখনো স্থলে, কখনো বা আকাশপথ থেকে দেখতে হবে। আপনাদেরকে মনের খোরাক জোগাতে কিছু ছবি ধারও করব আমরা। শুধু বলতে পারি, বিমানটি সূর্যের সাথে পাল্লা দিয়ে চলাই একটানা প্রায় 24 ঘন্টার মতো দিনের আলো পেয়েছিলাম, যা ক্লান্তিহীনভাবে আমাকে ছবি তুলতে দিয়েছিল। পৃথিবীর মানচিত্রে যেমন দেখা যায় তেমন করে উপর থেকে পৃথিবীকে দেখা এটা প্রথম ছিল না। তবু আকাশ ফুঁড়ে প্রতিবারই যত উপরে উঠেছি, যখন সীমানা অস্পষ্ট হয়ে গেছে ততবারই অভিভূত হয়েছি। মনে সে থেকে পূর্বে যখন যে দেশের উপরে আলো ফেলে আর সেখানে ভোর, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা হয়ে রাত হয়ে যায়, সেটাও দেখাচ্ছিল। মজার বিষয় ছিল এটাই, আমরা পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছিলাম আর সূর্য পড়ছিল সেই ভূখণ্ডে। বিরাট উড়োজাহাজের আয়োজনে প্রত্যেকটা আসনের পেছনে যে পর্দা, তা প্রতিটি সেকেন্ডে জাহাজের গতি, তা কোন দিক দিয়ে যাচ্ছে, পৃথিবীর পৃষ্ঠদেশের আলো অন্ধকার, স্থানীয় তাপমাত্রা, যাত্রাপথের ঠিক নিচের অথবা আশপাশের কোন কোন শহর, কোন নদী, কোন সাগর, তার সব দেখিয়ে চলে। কখনো কখনো আমি ক্যামেরাটা সেই পর্দায় ধরি, সেখান থেকে জানলা দিয়ে নিচের দিকে নিয়ে যাই, হুবহু তা মিলেও যায়। সেভাবেই মিশর, প্রিয় আলেকজান্দ্রিয়া আর সুয়েজ খাল যখন দেখাই, তখন আমি অভিভূত হতে থাকি। তিরতির করে উড়োজাহাজের কাঁপতে থাকা শরীর আর আমার সেই উত্তেজনা ধরতে পারে না। সৌদি সীমানা পার হওয়ার শেষ প্রান্তে ডান পাশে ইসরায়েলের শেষ সীমানার উপরিভাগে ছিলাম সামান্য সময়। কিন্তু মূলত আমাদের পাড়ি দিতে হলো মিশরের সিনাই পর্বত এলাকা, সিনাইয়ের শার্ম আল শেখ পর্যটন শহর, আরবের বিলাসিতা যেখানে সব সীমানা ছাড়িয়ে যায়। সম্প্রতি রুশ বিমানের আরোহীরা এখান থেকে উড়েই বিধ্বস্ত বিমানে নিহত হন। হ্যাঁ, এইখানেই তো সেই আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া দি গ্রেটের আলেকজান্দ্রিয়া নগরী, যার প্রতিষ্ঠা হয়েছিল আনুমানিক 334 খ্রিস্টপূর্বাব্দে, যেখানে পৃথিবীর প্রাচীন ও সবচেয়ে বড় লাইব্রেরি বিবলিওথিকা আলেকজান্দ্রিয়ার সৃষ্টি হয়েছিল, যার সংগ্রহে ছিল বিশ্বের তাবৎ জ্ঞানের ভাণ্ডার। এখানেই প্রাচীন প্যাপিরাসে বই লেখা হতো, প্যাপিরাস থেকে আজকের পেপার। ওই তো নীলনদ আর তার দেশ। এখানেই তো খাল কেটে বিখ্যাত হয়েছে সুয়েজ নগরী। কাতার থেকে সেই পারস্য উপসাগর ছুঁয়ে লোহিত সাগরের শেষ সীমানায়, যেখানে সুয়েজ খাল কেটে মিলিয়ে দেয়া হয়েছে ভূমধ্য সাগরের সাথে।
এবার শুরু ভূমধ্য সাগর ভ্রমণ, স্পর্শে নয়, অনেক উপর থেকে। সাগরে বাম পাশে দেখা যেতে শুরু করলো লিবিয়া, সেই গাদ্দাফির লিবিয়া। চারপাশে ভূমি দিয়ে ঘেরা ভূমধ্য সাগরের সাথে এই যাত্রায় উড়োজাহাজের সন্ধি হয়। প্লেন উড়ে চলে সাগরের মাঝখান দিয়ে। চারপাশে যার স্থলভূমি, সে তো সাগরকেই তার নিরাপদ রুট ভাববে। পুরো ভূমধ্য সাগর পার হতে গিয়ে কোথাও সাগরের সেই উত্তাল তরঙ্গ দেখা হলো না, কারণ পানি ছিল স্থির। এই সাগর দিয়েই শুরু হলো আমার প্রথম ইউরোপ যাত্রা। চলুন ফিরে যাই, যতটা পারা যায় ইউরোপ দেখে আসি। এবার বামে লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, আর ডানে তুরস্ক, গ্রিস, আলবেনিয়া, ইতালি, ফ্রান্স, স্পেন, মরক্কো, সাইপ্রাস, লেবানন, ইসরায়েল সহ কত দেশ, পৃথিবীর কত বৈচিত্র্য, মানুষে মানুষে কত বৈষম্য হয় তা ধারণ করেছে ভূমধ্য সাগর। কি এশিয়া, কি আফ্রিকা অথবা ইউরোপ, তিন মহাদেশের ইতিহাসই সম্পূর্ণ হয় না আটকে থাকা এই সাগর ছাড়া। সিরিয়া থেকে সাগর পাড়ি দিয়ে যারা জীবন পাল্টাতে চাইলেন, তারা শুধু দেশ নন, মহাদেশই পাল্টে ফেলেছেন। পৃথিবী নিজের আর্থিক সঙ্গতি দেয়নি, কিন্তু কাজের সুযোগে ভূমধ্য সাগরের দুই পারের দেশগুলোর মাঝখান দিয়ে অন্তত নিয়ে গেল। যত উপরে ওঠা যায়, পৃথিবী এইভাবে হাতের মুঠোয় ধরা দেয়। আমার পাশে ডেইলি স্টারের রিপোর্টার সারোয়ার ও আমার পৃথিবী ভ্রমণে নিবিড় চোখ রেখেছিল। যেখান থেকে এসেছিলাম, যেখানে যাব, সেই দোহা আর বার্সেলোনা 2715 কিলোমিটার দূরে, ঘুরে ঘুরে 5.5 ঘন্টায় পুরো পথ জানিয়ে দিয়েছিল। দর্শক, গ্রিস দেখার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আশা করি সাথেই পাবো আপনাদের। দর্শক, আবারও স্বাগত আমাদের ভিজুয়াল ডায়েরিতে। এবারের পর্ব আমরা সাজিয়েছি মধ্যপ্রাচ্য আর ইউরোপ নিয়ে। গ্রিস, সত্যি গ্রিস চোখের সামনে। লাল মলাটে সর্দার ফজলুল করিমের বইটি, প্লেটোর সংলাপ, আরিস্তেতল, প্লেটো। দূর থেকে দেখার চেষ্টা করি, কত কিলোমিটার দূরে আছে অ্যাথেন্স, সভ্যতার উষালগ্নে, যেখানে অ্যারিস্টেটল রাস্তার কোন মোড়ে দাঁড়িয়েছিলেন, কোথায় বসে 2000-এর বেশি বছর আগে শিষ্যদের বলেছিলেন তার মনে হয় পৃথিবী গোলাকার। অনেক দূর থেকে দেখা ছিল ইতালির স্বায়ত্তশাসিত প্রদেশ ও ভূমধ্য সাগরের সবচেয়ে বড় দ্বীপ সিসিলিকে। এই তো সিসিলি। যখন উড়োজাহাজের পর্দায় সেখানে প্রবেশ করলাম, নিচে তাকিয়ে দেখি সাগরের সাথে সিসিলির মাটির যোগাযোগ। এভাবে পৃথিবী ঘুরে দেখতে পারলে মন্দ কি। বিমান চালকের চোখে সামনে স্পষ্ট হলো বার্সেলোনা, স্পষ্ট হচ্ছিল ভূমি, স্পষ্ট ভূমধ্য সাগরের জলপথ। 24,000 ফুট উচ্চতা থেকে দ্রুত নামছিল আমাদের বোয়িং। একসময় রানওয়ে ছোলাম আমরা। আমার প্রথম ইউরোপ স্পর্শ। দলনেতা হাসান সহ শওকত হোসেন মাসুম, শোভন, সোহাগ ও নাইম আমার প্রথম ইউরোপ সঙ্গী। সড়কের পথ নির্দেশক জানিয়ে দিল বার্সেলোনা শহরে ঢুকতে চলেছি আমরা।
মোবাইল কংগ্রেসের কাজ শেষে বের হলাম শহর বার্সেলোনা দেখতে, সঙ্গী 50 ঊর্ধ্ব ট্যাক্সি চালক সিনথিয়া। বার্সেলোনার ঐতিহ্যবাহী স্থাপত্য সাগ্রাদা ফ্যামিলিয়া বিশ্বের 10টি পর্যটক স্থানের একটি। 1884 সাল থেকে নির্মিত কাতালান আধুনিকতার শ্রেষ্ঠ স্থাপত্য। স্থানীয়রা বলেন 150 বছর ধরেই নাকি এর নির্মাণ কাজ চলছে। বার্সেলোনার নির্ধারিত যে কাজে গিয়েছিলাম তার শেষে আমার 6 সঙ্গীর সবাই বার্সেলোনাতেই থেকে গেলেন। আমি অবশ্য দুপুরে হাই স্পিড এক্সপ্রেস ট্রেনে রওনা দিলাম স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশ্যে। তবে ট্রেনের গল্প তোলা রইল আরেক দিনের জন্য। আজ চলুন মাদ্রিদে, সেখানে যে বার্সার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ক্লাব। আমার বাবার রীতিমতো নির্দেশ এই সুযোগে আরও দুটো দেশও ঘুরে দেখার। হুয়ান কার্লোসের সরে যাওয়ার পর গত জুনে এখানে সিংহাসনে আরোহণ করেছেন তার ছেলে রাজপুত্র ফেলিপ। 1975 সালে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনের রাজ সিংহাসনের অধিকারী হন হুয়ান কার্লোস। দীর্ঘ 40 বছরের শাসনামলের শেষ দিকে যিনি বিলাসী জীবনের জন্য নিন্দিত হন। বিশ্ববিদ্যালয় জীবনের বড় ভাই রিজভী আলম স্বল্প সময়ে ঘুরিয়ে দেখালেন মাদ্রিদকে। সাথে ছিলেন প্রিয় সাখাওয়াত ভাইও। গেলাম গিনেস বুকের হিসেবে পৃথিবীর সবচেয়ে প্রাচীন রেস্টুরেন্ট বোটিনে। এটা হলো সেই রেস্টুরেন্ট যা পৃথিবীর সবচেয়ে পুরাতন রেস্টুরেন্ট, যেটা 1725 সালে যেটা ওপেন হয়। 1800 সালের দিকে এখানে আর্নেস্ট হেমিংওয়ে অনেক বড় বড় গুণীজন এখানে কাজ করছেন। তখন এখানে কাঠের চুলা ছিল। এখানে দেখতে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা এখানে আসেন। পুরাতন যে জিনিসগুলো এখনো রয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি, কাপ্পানাটা এখনো আছে। সেই মাটির যে পুরাতন যে জিনিসগুলো এখনো তারা আউটলেট হিসেবে রেখে দিয়েছে। Y sigue toda la atracción toda igual, es decir, todo el mismo tema, todo igual, el horno igual. এরপর মাদ্রিদের জিরো পয়েন্টে যেখানে দেখা মেলে সংস্কৃতি সেবীদের অহিংস আন্দোলনের। আর রাতে বার্সার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামে। প্রাচীনকালের বর্বরতা ভুলে ইউরোপের সীমানা ইউরোপবাসীরা অদৃশ্যে তুলে রেখেছেন। ফলে ইউরোপের এক দেশে প্রবেশ করলে 26টি দেশে যেতে পারবেন আপনি। শুধু ভিসার মেয়াদটা লাগবে আর টিকিটের টাকাটা গুনতে হবে। সাথে প্রবাসী কোনো বাঙালি ভাইয়ের খোঁজ পেলে থাকা খাওয়াটা জুটেই যায়। দর্শক, এভাবে আগামী পর্বে আরো দুটো দেশে নিয়ে যাব আপনাদের। কথা দিচ্ছি ভালোই লাগবে।